মৌলিক সংস্কার ব্যতিরেকে নির্বাচন কি এতটাই জরুরি? ফ্যাসিস্ট চরিত্র আবার ফিরবে না তো? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জি রতন স্বাগত জানাচ্ছি। ২৪ জুলাই বিপ্লব ঘটেছিল কেন? তরুণ প্রজন্ম যারা খুব কাছে থেকে হাসিনার ১৬ বছরের শাসন দেখেছে, বাকিটা না হয় আপাতত মূল্যায়নের বাইরেই থাকলো। তারপরও এ প্রজন্ম ইন্টারনেট আর এআই প্রজন্ম, তারা মুহূর্তেই যে কোনো কিছু ইন্টারনেট থেকে ঘেঁটে ঠিক খুঁজে বের করে নিয়েছিল ৫২, ৭১ এবং এর পরবর্তী সময়ের সকল ইতিহাস। বাংলাদেশটা কেমন চলেছে তারা জানে, আর হাসিনার সময়ে এসে সকল সহ্যের বাঁধ ভেঙে গিয়েছিল। সেই ভেঙে যাওয়া স্রোতের সাথে হাসিনাকে যেমন প্রত্যাখ্যান করেছিল সবাই, সেই সাথে পুরো দলটিকেই আস্থা কুঁড়ে নিক্ষেপ করেছে তারা। জুলাই বিপ্লবের সাথী সঙ্গী আমরাই, যারা এমনটা চেয়েছিলাম যে বাংলাদেশে আর কেউ যেন হাসিনার মতো দুর্বোধ্য ফ্যাসিস্ট হয়ে না উঠতে পারে। তার শাসনামলের মতো আর কোনো শাসন যেন আর ফিরে না আসে। হাসিনার আগেও অতীতে যা কিছু মন্দ হয়েছে, আসলে তার বিরুদ্ধেও এই বিপ্লবের বাস্তবতা এবং চাওয়া প্রকাশ পেয়েছে। আমরা সাধারণ খেটে খাওয়া মানুষেরা এটাই চাই যে আর নয় লুটপাট, অর্থ পাচার, পেশি শক্তি প্রদর্শন, রাজনীতিকরণ, চাঁদাবাজি, মাস্তানি, ঘুষ, গুম, হত্যা, ধর্ষণ। আর এই চাওয়াগুলোতে সবাই একমত। একেবারে যারা দলের জন্য অন্ধ তাদের কথা ভিন্ন, তারা ভুল করলেও সেটাই ঠিক। আর এই ধরনের ধারণা পোষণ এবং সে মোতাবেক কাজ করতে করতেই কিন্তু হাসিনার ন্যাক্কারজনক পতন হলো। এটা আর হতে দিতে পারি না। তাই সংস্কারের প্রয়োজন, অন্তত মৌলিক কিছু ক্ষেত্রে তো অবশ্যই। যেমন বিচার ব্যবস্থাকে নিরপেক্ষ করা, আমলাতান্ত্রিক জটিলতা নিরসন, উন্নত ও অটো চেক অ্যান্ড ব্যালেন্সড টেন্ডার বা ক্রয় বিক্রয় সিস্টেম, বেসরকারি খাতকে জবাবদিহিতার আওতায় আনা, সরকারি সকল সেবা প্রতিষ্ঠানকে দুর্নীতিমুক্ত করা, নির্বাচন আয়োজন সুষ্ঠু করা, আর্থিক খাতকে শক্তিশালী করার সিস্টেম ডেভেলপ, সামাজিক দায়বদ্ধতা নিশ্চিত করা, স্থানীয় সরকার পদ্ধতি বা নির্বাচিত প্রতিনিধিদের কর্ম আওতা, ক্ষমতার ব্যবহার ও জবাবদিহিতা নিশ্চিতকরণ ইত্যাদি। এই সকল মৌলিক বিষয়ে যদি কোনো পরিবর্তন আনা না যায় বা এমন সিস্টেমে প্রবেশ করানো না যায় যে কোনোভাবেই কেউই এর সাথে সংশ্লিষ্টরা বা স্টেক হোল্ডাররা দুর্নীতিতে জড়াতে পারবেন না, ইচ্ছে করলেও পারবেন না। যদি এমনটা না হয়, তাহলে তো সেই আগের মতোই সব থেকে যাবে। যেই ক্ষমতায় আসুক, আবার সেই হাসিনার মতো ফ্যাসিস্ট হয়ে ওঠার আশঙ্কা থাকবেই। তাহলে জুলাই বিপ্লবের আর কি দাম রইল? সাম্প্রতিক সময়ে বিএনপি এ বিষয়ে জানাচ্ছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের অধীনেই জাতীয় সংসদ নির্বাচন এবং আগামী ডিসেম্বরের মধ্যেই সে নির্বাচন অনুষ্ঠান, এ দুটি বিষয়ে অবিচল থাকবে বিএনপি। গেল সোমবার রাতে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ওই সূত্র জানিয়েছে, সভায় জাপান সফরে গিয়ে প্রধান উপদেষ্টা বিএনপিকে লক্ষ্য করে যে বক্তব্য দিয়েছেন, তার এই স্থায়ী কমিটির সদস্যরা আলোচনা করেন। গত বৃহস্পতিবার টোকিওর নিক্কেই ফোরামের অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে অধ্যাপক ইউনূস বলেছিলেন, সব দল নয়, বাংলাদেশে শুধু একটি দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। এরপর বিএনপি সহ বিভিন্ন দল এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। বিএনপির নীতি নির্ধারণী নেতারা মনে করেন, অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে সোমবার জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নেয়া বেশিরভাগ দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়ে তার এই বক্তব্যকে নাকচ করে দিয়েছে। যদিও অধ্যাপক ইউনূস এখনও তার আগের অবস্থানেই আছেন। তিনি এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে বলে বিভিন্ন অনুষ্ঠান ও সাক্ষাৎকারে একাধিকবার বলেছেন। কথা বলে জানা গেছে, বিএনপি আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আদায়ে সরকারের ওপর চাপ তৈরির গণতান্ত্রিক প্রক্রিয়ায় সব ধরনের চেষ্টা চালিয়ে যাবে। নির্বাচনের সময় নিয়ে সরকারের সঙ্গে যত মনোমালিন্যই হোক, অধ্যাপক মোহাম্মদ ইউনূসের অধীনেই সে নির্বাচন চায় বিএনপি। তবে এক্ষেত্রে সরকার নির্বাচন অনুষ্ঠানে অপারগ হলে তখন ভিন্ন চিন্তা করবে। এজন্য ডিসেম্বরের মধ্যে নির্বাচন আদায়ের লক্ষ্যে সমমনা রাজনৈতিক দলগুলোকে সঙ্গে রেখে কর্মসূচি অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়েছে।
এছাড়া সভায় উচ্চ আদালতের রায়ের পরেও ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে শপথ পড়াতে এখনও গড়িমসি করায় সরকারের সমালোচনা করা হয়। বিএনপির নেতারা মনে করেন, অতীতে ফ্যাসিবাদী শেখ হাসিনার সরকার যা করেছে এ সরকারও একই কাজ করছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ প্রথম আলোকে বলেন, আমরা মনে করি ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে কোনো প্রতিবন্ধকতা নেই, কারণ দ্রুত সময়ের মধ্যে নির্বাচন না হলে তা দেশের জন্য ক্ষতি হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে গুলশানের কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে তারেক রহমান লন্ডন থেকে, মির্জা ফখরুল ইসলাম ব্যাংকক থেকে ভার্চুয়ালি যুক্ত হন। গত বছর নভেম্বরে ডক্টর ইউনূস জানিয়েছিলেন, প্রয়োজনীয় ও অত্যাবশ্যকীয় কিছু সংস্কার শেষ করেই তার সরকার নির্বাচনের আয়োজন করবে। ততদিন পর্যন্ত তিনি দেশের জনগণকে ধৈর্য ধারণের অনুরোধ জানিয়েছিলেন। তিনি বলেছেন, আমরা চাইব আমরা যেন এমন একটি নির্বাচন ব্যবস্থা সৃষ্টি করতে পারি যা যুগ যুগ ধরে অনুসরণ করা হবে। অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে সেদিন রোববার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা এসব কথা বলেছিলেন। তিনি বলেন, দৈনন্দিন রাষ্ট্র পরিচালনার পাশাপাশি আমাদের ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণের কথাও ভাবতে হচ্ছে। আপনারা সবাই জানেন, আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর। আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ অব্যাহত রেখেছি। বিভিন্ন ইস্যুতে তাদের মতামত নিয়ে যাচ্ছি। সরকারের সিদ্ধান্ত গ্রহণে এসব মতামত অনেকাংশে প্রতিফলিত হচ্ছে। চলমান সংস্কার প্রক্রিয়ায় তাদের প্রতিটি মতামত সক্রিয়ভাবে বিবেচনায় নেওয়া হচ্ছে। আমরা আশা করছি নির্ধারিত সময়ে ডিসেম্বর জানুয়ারির মধ্যেই সংস্কার কমিশনগুলো তাদের সুপারিশমালা সরকারের কাছে পেশ করতে পারবে। তাদের সুপারিশ নিয়ে আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে ক্রমাগতভাবে আলোচনায় বসব। সকলের ঐকমত্যের ভিত্তিতেই আমরা সংস্কার প্রস্তাব চূড়ান্ত করব। তিনি বলেন, নির্বাচন কবে হবে এই প্রশ্ন আপনাদের সবার মনেই আছে, আমাদের মনেও সারাক্ষণ আছে। আপনারা লক্ষ্য করেছেন, নির্বাচন আয়োজনের লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছি। কয়েকদিনের মধ্যেই নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে। তারপর থেকে নির্বাচন আয়োজন করার সমস্ত দায়িত্ব তাদের উপর বর্তাবে। নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ সহ আরও কিছু কাজ শুরু করে দিতে পারবে, যা একটি অবাধ নির্বাচনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে লক্ষ্যে সরকার কাজ করছে বলেও জানিয়েছিলেন তিনি। ডক্টর ইউনূস আরও বলেছিলেন, তবে আমরা মনে করি না যে একটি নির্বাচন কমিশন গঠন করে দিলেই নির্বাচন আয়োজনে আমাদের দায়িত্ব শেষ। রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার আমাদের এই সরকারের অন্যতম অঙ্গীকার। আপনারাই আমাদেরকে এই ম্যান্ডেট দিয়েছেন। যে 6টি সংস্কার কমিশন আমরা শুরুতে গঠন করেছিলাম তারা ইতোমধ্যে তাদের কার্যক্রম অনেক দূর এগিয়ে নিয়েছে। বিভিন্ন গণমাধ্যমে আপনারা তাদের কার্যক্রমের আপডেটও দেখছেন। কয়েকটি সংস্কার কমিশন ডিজিটাল প্ল্যাটফর্ম গঠন করেছে। আমার অনুরোধ, আপনারা এই প্ল্যাটফর্মে উৎসাহ সহকারে আপনাদের মতামত জানাতে থাকুন। প্রথম 6টি সংস্কার কমিশনের মধ্যে একটি হল নির্বাচন সংস্কার কমিশন। নির্বাচন অনুষ্ঠানের জন্য এই কমিশনের সুপারিশমালা অত্যন্ত জরুরি। তাদের প্ল্যাটফর্মে যান, আপনার মতামত খোলাখুলিভাবে তুলে ধরুন। আপনি দেশের মালিক, আপনি বলে দিন আপনি কি চান, কিভাবে চান, বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন নিয়ে আপনাদের সকল বক্তব্য বিনা দ্বিধায় বলতে থাকুন, সবার মনের কথা তুলে ধরুন। আমার অনুরোধ, সংস্কারের কথাটাও একই সঙ্গে বলুন। সংস্কারকে পাশ কাটিয়ে যাবেন না। নির্বাচনের কথা বলার সঙ্গে নির্বাচন ও অন্যান্য ক্ষেত্রে সংস্কারের কথাটিও বলুন। সংস্কার হলো জাতির দীর্ঘমেয়াদী জীবনী শক্তি। সংস্কার জাতিকে, বিশেষ করে আমাদের তরুণ তরুণীদের নতুন পৃথিবী সৃষ্টির সুযোগ দেবে। জাতিকে বঞ্চিত করবেন না। নির্বাচন আয়োজনে যে সংস্কার কমিশনের সুপারিশমালায় রাজনৈতিক দলগুলো এবং দেশের সকল মানুষের মতামত অপরিহার্য, সে কমিশন হলো সংবিধান সংস্কার কমিশন। এই সুপারিশমালায় কোন অংশ সকলের কাছে গ্রহণযোগ্য হবে তার ভিত্তিতে নির্বাচনী আইন সংশোধন করতে হবে। সমান্তরালভাবে ভোটার তালিকা হালনাগাদ করার প্রক্রিয়া চলতে থাকবে, বলেন তিনি। ডক্টর ইউনূস বলেন, আমি নিশ্চিত নই সংস্কার প্রস্তাবসমূহ বাস্তবায়নের সুযোগ আমরা কতটুকু পাব। তবে আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব। ততদিন পর্যন্ত আমি আপনাদের ধৈর্য ধরার অনুরোধ করব। আমরা চাইব আমরা যেন এমন একটি নির্বাচন ব্যবস্থা সৃষ্টি করতে পারি যা যুগ যুগ ধরে অনুসরণ করা হবে। এর ফলে সাংবাদিক রাজনৈতিক সংকট থেকে আমাদের দেশ রক্ষা পাবে। এজন্য প্রয়োজনীয় সময়টুকু আমি আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে দ্রুত আপনারা নির্বাচনের রোড ম্যাপও পেয়ে যাবেন।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকার সৃষ্টি হয়েছে রাজনীতিকে নীতির কাঠামোয় আনার জন্য এবং রাজনীতির জন্য নতুন পরিবেশ সৃষ্টির নিবিড় আকাঙ্ক্ষা থেকে। এই আকাঙ্ক্ষা পূরণ করা থেকে জাতিকে বঞ্চিত করবেন না। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না, কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে। এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছাবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেল লাইনগুলো বসিয়ে দিতে পারি, আর তা হবে রাজনৈতিক দলসমূহের ঐকমত্যের মাধ্যমে। ইতোমধ্যে অন্যান্য সংস্কার কমিশনের সুপারিশমালা নিয়ে আলাপ চলতে থাকবে। নির্বাচন ছাড়াও আরও গুরুত্বপূর্ণ সংস্কার করার ব্যাপারে ঐকমত্য গঠনের জন্য অতিরিক্ত সময় প্রয়োজন হতে পারে। দেশবাসীর কাছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর কাছে আমরা ক্রমাগতভাবে প্রশ্ন তুলতে থাকব, কি কি সংস্কার নির্বাচনের আগে আপনারা করে নিতে চান। নির্বাচনের আয়োজন চলাকালীন কিছু সংস্কার হতে পারে। সংস্কারের জন্য নির্বাচনকে কয়েক মাস বিলম্বিত করা যেতে পারে, যোগ করেন তিনি। ডক্টর ইউনূস আরও বলেন, আমরা দুদিন পর চলে যাব, কিন্তু আমাদের মাধ্যমে জাতির জন্য যে ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হলো, সে সুযোগটা যেন কোনো রকমেই হাতছাড়া করে না দেই। এটার ব্যাপারে দৃঢ় থাকার জন্য আমি দলমত, নারী পুরুষ, ধর্ম, তরুণ বৃদ্ধ, ছাত্র, ব্যবসায়ী, শ্রমিক, কৃষক নির্বিশেষে সবার কাছে আহ্বান জানাচ্ছি। আশা করি আপনারা আমার এই আবেদন গ্রহণ করবেন। দর্শক, আজ এ পর্যন্তই। শুভকামনা।